কয়েকটি সমঝোতা স্মারক, অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা, চীনের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা দিয়ে শেষ হয়েছে প্রধান উপদেষ্টার চীন সফর। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় $1 বিলিয়ন সহায়তা, মানব সম্পদ উন্নয়নের সহায়তা, চীনা গ্রন্থ কেন্দ্র প্রতিষ্ঠা, চীনের চিরায়ত সাহিত্য অনুবাদ ও প্রকাশ, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহায়তা সহ স্বাস্থ্য খাত সংক্রান্ত সহায়তা। এছাড়াও বেইজিংয়ে বিনিয়োগ সংলাপে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিংও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দেন। এই সফর থেকে বাংলাদেশের প্রধান লাভ কি? অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার কমানো এবং কার্যকরী প্রকল্পের বিষয়ে আলোচনা জরুরি। 3 থেকে 4% পর্যন্ত সুদের হার, গ্রেস পিরিয়ড 5 বছর, রিপেমেন্ট পিরিয়ড 20 বছর। এর ফলে যেটা হয় যে প্রতি বছর আমাদের যে পরিমাণ ইনস্টলমেন্ট দিতে হয় সেটা অনেক উচ্চ মাত্রায় হয়। তো যেটি করা যেতে পারে সেটি হলো যে এগুলো নিয়ে নেগোশিয়েট করা যেতে পারে যাতে সুদের হার কম হয়, যে 2% নিচে যদি আনা যায়, গ্রেস পিরিয়ড যদি 5 থেকে 10 বছর করা যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বড় কোনো চুক্তি না হলেও এই সফর গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিকভাবে। অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামো কিন্তু মনে রাখতে হবে আমাদের সব দেশকেই প্রয়োজন। অন্য দেশের সাথে তার কি ঝগড়া হচ্ছে না হচ্ছে সেটা দেখে বিবেচনা করে আমাদের সম্পর্ক করাটা ঠিক না এবং চিন্তাটাও করা ঠিক না। পশ্চিমা বিশ্বে বা মার্কিন যুক্তরাষ্ট্রতে এই ডক্টর ইউনূসের ভিজিটটা নিয়ে খুব বেশি যে সমালোচনার সুযোগ আছে সেটা আমি দেখছি না। অন্ততপক্ষে এই দেশগুলিও জানে যে বাংলাদেশের অর্থনীতিতে চীনের ভূমিকা। রোহিঙ্গা সংকট কাটাতে প্রধান উপদেষ্টার আহ্বানে চীন সাড়া দেবে এমন আশাও বিশ্লেষকদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় ঢাকঢোল পিটিয়ে বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয় রেলে। এমনই একটি প্রকল্প ডেমো ট্রেন, যা চলাচল শুরু হয় 2013 সালে। 2 বছরের মাথাতেই এসব ট্রেন নষ্ট হতে শুরু করে, আর কয়েক বছরের মধ্যে 20 জোড়া ট্রেনের প্রায় সবগুলোই বিকল হয়ে যায়। একদিকে আমদানি করা হয়েছে নিম্নমানের ট্রেন, অন্যদিকে নষ্ট হলে পাওয়া যায় না যন্ত্রাংশ, আবার রক্ষণাবেক্ষণে নেই টেকনিশিয়ান। ফলশ্রুতিতে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সবগুলো ডেমো ট্রেন। বিশাল এই প্রকল্পের প্রায় প্রতিটি ধাপে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা ছিল, আর এতে সরকারের প্রায় 700 কোটি টাকা জলে গেছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ডেমো ট্রেনগুলো জঙ্গলে পড়ে আছে। অযত্নে পড়ে থাকায় এসব ট্রেন আর চলাচল করার সম্ভাবনা নেই বললেই চলে। প্ল্যানিংয়ে ভুল, যারা গেছে তারা কিছু জানে না, নিয়ে যায় ইঞ্জিনিয়ার, তারা কি কাজ করে যারা ফিটিং স্টাফ তাদেরকে যদি আপনি সাথে নিয়ে যাইতেন, তারা এই ফলগুলো বলতে পারতো যে আপনি যে প্যাটার্স তৈরি করতেছেন এটা আমাদের সাথে সম্পৃক্ত নয়। এই ডেমো ট্রেন এখন রেলের গলার কাটা, না পারছে গিলতে, না পারছে উগরে ফেলতে। এই প্রকল্পে দুর্নীতির তদন্ত হলেও জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এই টেকনোলজিটা আমাদের দেশের কতটুকু সুইটেবল ছিল এগুলা বিবেচনা না করে আসলে কেনা হয়েছে। জিনিসগুলো নিয়ে বিভিন্ন বিতর্ক হচ্ছে। আমি এই সময় আবার আরেকটা বিতর্কের সৃষ্টি হবে কিনা, এই জিনিসগুলো আমাদের অফিসারদের মাথায় রেখে তারা কিছু আগায় পিছে। প্রায় পরিত্যক্ত এই ডেমো ট্রেনগুলোকে আবার সংস্কার করে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করার পরিকল্পনা করা হচ্ছে। এতে ট্রেন প্রতি খরচ পড়বে 1.5 থেকে 2 কোটি টাকা। সেই হিসাবে 20টি ট্রেন সচল করতে আরও প্রায় 35 থেকে 40 কোটি টাকা খরচ হবে সরকারের। ডেমোগুলা রিপেয়ার করে আমরা পুনরায় এটা চালু করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। এবং এখন মনে করেন এটা চলে, ডিজেলে চলে, এইটাকে আমরা এখন ব্যাটারিতে এটাকে কনভার্ট করার জন্য আমাদের প্রস্তাব আসছে। যথাযথ পরিকল্পনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে রেল মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেবা খাত হলো এই রেল। বছরে বছরে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু লোকসানের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না রেলকে। যাত্রী সেবার মান বৃদ্ধির কথা বলে বাড়ানো হচ্ছে টিকিটের দাম, কিন্তু বাড়ছে না যাত্রী সেবার মান। সংশ্লিষ্টরা মনে করছে অপচয় ও দুর্নীতি রোধ করা গেলে রেলকে একদিকে যেমন লাভজনক করা যাবে, তেমনটাই যাত্রী সেবার মানও বৃদ্ধি পাবে।
শাহ ইমন, ডিবিসি নিউজ, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। ঈদযাত্রায় স্বস্তিতে নারীর টানে রাজধানী ছাড়ছে নগরবাসী। ভোগান্তিহীন এমন যাত্রা যেন অনেকটা স্বপ্নের মতো। তবে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা শতভাগ কার্যকর না থাকায় ছেদ পড়তে পারে এই স্বপ্নে। যানজট কমাতে 2019 সালে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি চালু করে সরকার। তবে এই প্রক্রিয়ায় অনেক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং পরিষেবা সংস্থাকে যুক্ত করা হয়নি। এছাড়া যানবাহনে সাঁটানো RFID স্টিকার রিড করতে পারছে না টোল প্লাজার ক্যামেরাগুলো। তাই ঈদ ঘিরে চাপ সামলাতে কাজ করছে অতিরিক্ত কর্মী। ট্রাফিক কন্ট্রোলও ভালো আছে। আমাদের টোলের যে সিস্টেম আমরাও সুন্দরভাবে যত ফাস্ট করা যায় চেষ্টা করতেছি। আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে এবং কোথাও কোনো জটলা তৈরি হলে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ক্লিয়ার করার জন্য আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের লোকজন কাজ করতেছে। ওভারঅল সবকিছু ওকে আছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন শতভাগ স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা কার্যকর করতে না পারলে মহাসড়কে বিপুল অর্থ বিনিয়োগের শতভাগ সুফল মিলবে না। টোল প্লাজাগুলো এখনো পর্যন্ত আমরা ম্যানুয়ালি কিন্তু কালেক্ট করছি। খুব অল্প দেখা যাচ্ছে ডিজিটাল সিস্টেমে কালেক্ট করা হয়। আবার অনেক গাড়িও RFID ট্যাগ থাকা সত্ত্বেও তারা হয়তো ডিজিটাল সিস্টেমে ব্যাংকের সাথে সেই কানেক্টিভিটিটা করেনি। ফলে দেখা যাচ্ছে বড় একটা এখানে কিউ তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণ মোটরসাইকেল চলাচল করে এবং এই মোটরসাইকেলগুলোর টোল নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জটিলতা তৈরি হয় এবং তারা যানজট তৈরি করে। মালিকরাও যদি তাদের এই টোল RFID ট্যাগের সাথে ব্যাংকের কানেকশনটা করে ফেলে এবং টোল কালেকশনের সাথে যদি তারা সংযুক্ত হয়ে যায় তাহলে দেখা যাবে যে বারবার তাদেরকে আর এই টোল প্লাজায় দাঁড়াতে হবে না। সারা দেশে টোল আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে শিগগিরই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। লাঘব হবে ভোগান্তির এমন প্রত্যাশা যাত্রী ও যান চালকদের। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। নানা কষ্টতে কিছু পথ গেলেও যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এমন জরাজীর্ণ সড়ক সংস্কারের নামে 1 বছর পার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষার সময় অল্প বৃষ্টিতে কোমর পানি, আর শুষ্ক মৌসুমে খানাখন্দ এবং ধুলায় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। এখন বৃষ্টির সিজন আসতেছে, এখন যে ভোগান্তিটা হবে এটা অসম্ভব একটা ভোগান্তি। অফিস টাইমে জরুরি টাইমে যখন জরুরি আমার যাওয়া লাগতেছে যাইতে পারতেছি না। এছাড়াও এই সড়ক দিয়ে মুমূর্ষ রোগী হাসপাতালে নিয়ে যেতেও পড়তে হয় বিড়ম্বনায়। সড়কের পাশে যাদের দোকান তাদের ব্যবসা যেন লাটে উঠেছে। 8 লক্ষ টাকা লস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দোকান। লস দিতে দিতে ঠিক আছে আমার ব্যবসার পুঁজি শেষ। একটা এমার্জেন্সি যদি কোনো রোগী নিতে যায় তা আমাদের এখান থেকে নিয়ে যায় না, কি কোলে করে নিয়ে আসার কোনো উপায় নেই। রাস্তা করে না, ভাঙ্গিয়া একবার করছে আবার উল্টে ঠিক আছে। শুধু এই সড়কই নয়, মুগদা এলাকার প্রতিটি সড়কের বেহাল দশায় নির্বিঘ্নে যাতায়াত করাটা যেন স্বপ্নের মতো। আগে যাও একটু ছিল, হাঁটা যাইতো, এখন হাঁটাটাও বন্ধ হয়ে গেছে। 1 বছর ধরে কাজ হচ্ছে না, চলাচলের অনুপযুক্ত, মানুষের ভোগান্তি শেষ নেই। বর্তমানে এটার দেখার কেউই নেই, বারবার বলার সত্ত্বেও এটার কাজ কেন যেন হইতেছে না। আরো তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়, তাতে আমাদের যাতায়াতের সুবিধাটা ভালো হবে। দীর্ঘ 1 বছর ধরে থমকে আছে মুগদা এলাকার জলাবদ্ধতা নিরসনের সড়ক উন্নয়নের কাজ, নেই সংশ্লিষ্টদের তদারকি। আমাদের যিনি কাউন্সিলর ছিলেন উনি নাকি বেশ কয়েকবার বাজেটের টাকা দেওয়া হয়েছে রোডটা এখান থেকে একদম মান্ডা ব্রিজ পর্যন্ত, কিন্তু উনি নাকি এই টাকাটা মানে এই রাস্তার কাজে নাকি ব্যবহার করেন নাই। এই টাকা নাকি উনি খেয়ে ফেলছেন। আমরা তো ডক্টর ইউনূস সাহেবকে খোলা সিটিয়ে দিছি এই যে মানুষের সমস্যার কারণে, তা আমাদের তো এটা কোনো কাজ হলো না। দফায় দফায় প্রতিশ্রুতি দেওয়ার পরেও ন্যূনতম সমাধান দিতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এর সুফল পাবেন তারই প্রত্যাশায় বাসিন্দারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাগেরহাটে ঈদের আগ মুহূর্তে মার্কেটগুলোতে ভিড় চোখে পড়ার মতো। কেনাকাটার পাশাপাশি ঘুরেও দেখছেন অনেকে। তবে এখন গহনা, জুতা, কসমেটিক্সের দোকানে ভিড় বেশি। উপজেলার দোকানগুলোতেও পড়েছে কেনাকাটার ধুম। আমাদের তো জুতার কাস্টমার একটু পরেই আসে সব, এখন আগের থেকে তুলনামূলক বাড়িছে। টাঙ্গাইল কাপড় আর লুঙ্গি এই ঈদে এই ধরনের চাহিদাটা বেশি। জুতো বলেন, যে ক্ষেত্রে যান, জামা কাপড় বলেন, সবকিছুর দাম একটু বেশি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি রেখেছে পুলিশ। 20 রোজার পরে ঈদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়েছি
এবং আমাদের প্রোটেকশন ব্যবস্থা আরও শক্ত হয়েছে। মার্কেট কেন্দ্রিক এখানে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার করছি এবং চেকপোস্ট নির্মিত করছি। ফেনীর শহীদ মার্কেট, হক টাওয়ার, গার্ডেন সিটি, নিউ মার্কেট সহ সবগুলো বিপণী বিতানেই শেষ সময়ের ভিড়। অনেকেই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে এনেছেন ঈদ আনন্দ উদযাপনে। পছন্দের কালেকশন অনেকগুলো হয়তো বা পাচ্ছি না, কিন্তু তারপরও স্বাচ্ছন্দ্যের যতটুকু পাওয়া যাচ্ছে এতটুকুর মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি। ভালো ভালো কাপড়ের কালেকশন রয়েছে, সর্বোপরি ফেনীতে ভালোই কেনাকাটা হচ্ছে। এবার বাহারি ডিজাইনের মালামাল আসায় বাড়ছে ক্রেতা সমাগম। আমাদের দেশি প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট চাইতে অনেক অনেক গুণ ভালো এবং কি ক্রয় ক্ষমতার ভিতরে। এবার ঈদে এত বেশি ক্রেতার চাহিদা ছিল, অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। আমার সেল মাশাআল্লাহ দিলে অনেক ভালো আছে, আর আরো কয়েকদিন তো বাকি আছে, আশা করতেছি ভালো হবে। ঈদ বাজার চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা দোকানীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে গত 1 মার্চ থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। তবে এ সময় অনেক অসাধু জেলে নেমে পড়ছেন নদীতে। লালপুর, হরিণা, দাসাদি, দোকানঘর, বহরিয়া সহ নদী তীরবর্তী বিভিন্ন আড়তে বিক্রি হচ্ছে মাছ। নিষেধাজ্ঞার এই সময়ও নদীর তাজা মাছ কিনতে বাজারগুলোতে ছুটেন ক্রেতারা। এখানে নদীর ফ্রেশ মাছটা পাওয়া যায়, সব সময় আমরা আসি। লালপুর ঘাটে মাছ, তাজা মাছ পাওয়া যায়, সাগরের মাছ, এই জন্য আমি ঘাটে আসছি মাছের জন্য। এদিকে জেলে ও আড়তদারদের দাবি খাদ্য সহায়তা অপ্রতুল হওয়ায় এবং রমজান ও ঈদে পরিবারের চাহিদা পূরণে বাধ্য হয়ে নদীতে মাছ শিকারে যান তারা। পেটের দায় নামে চাইল থেকে শুধু সবকিছু চলে, আমাদেরকে আর কিছু লাগে না। আমাদের কিছু সামনে ঈদ আছে, রমজান মাসে একটু খরচ মানুষের একটু বেশি থাকে, যেহেতু সামনে ঈদ। চাল দিয়ে তো তাদের সংসার ঠিকভাবে চলতেছে না, এই জন্য তারা নদীতে যাইতেছে। নিষেধাজ্ঞা না মানায় এ পর্যন্ত 1.5 শতাধিক জেলে আটক ও 27টি মামলা হয়েছে। আমরা 27টি মামলা রেকর্ড করেছি, আমি গ্রেপ্তার করেছি 140। 1,27,00,000 উপরে আমরা জাল উদ্ধার করেছি এবং ধ্বংস করেছি। নদী তীরবর্তী যেসব আড়তে মাছ বিক্রি হচ্ছে সেসব স্থানে দ্রুতই অভিযানের কথা জানান জেলা প্রশাসক। মার্চ এবং এপ্রিল মাসে আমাদের জাটকা রক্ষা কর্মসূচির আওতায় আসলে এখানে যে কোনো ধরনেরই জাল ফেলা নিষেধ, মাছ ধরা নিষেধ। নদী তীরবর্তী যে বাজারগুলো জমে বা বসে সেগুলাতেও আমরা অভিযান করবো আর কি। অভয়াশ্রম বাস্তবায়নে জেলেদের নদীতে নামার প্রবণতা কমাতে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার তাগিদ সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। সাঁতারু তৈরির লক্ষ্যে 2000 সালে ফেনীর দাউদপুল এলাকায় নির্মাণ করা হয় মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। 3 একর জায়গা জুড়ে প্রায় 3.5 কোটি টাকা খরচে নির্মাণ হয় এটি। তবে জনবল না থাকায় চালু করা যায়নি সুইমিং পুলটি। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে পানির মোটর সহ বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল। ফাটল দেখা দিয়েছে, দেয়ালে খসে পড়ছে পলেস্তারা। অরক্ষিত থাকায় খোয়াও গেছে অধিকাংশ সরঞ্জাম। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় মাদকসেবীদের আড্ডা। সুইমিং পুলটি পুনরায় চালুর পাশাপাশি বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপনের দাবি স্থানীয়দের। আমরা যারা সবসময় স্পোর্টসের সঙ্গে থাকি, এই স্পোর্টসের জন্য এই পুলটি চালু করা খুবই দরকার। অনেক কিছু করতে হবে, পরিত্যক্ত যেহেতু হয়ে রয়েছে, কিছু হচ্ছে না। আমরা চাই যে এই সুইমিং পুলটা ঠিক করে আগের মতো সুন্দর করে আবার তৈরি করা হোক। স্থানীয় বখাটেদের ঠেকাতে গেলে হুমকি ধামকি দেওয়া হয় বলে জানায় সুইমিং পুলের পাহারাদার। তালা ভাঙি গেলেছে, রড কাটি গেলেছে, দুতলা দিয়ে গলে আর মোটর টোটর সব লয়ে গেছে। এদিকে সুইমিং পুলটি চালু করতে কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। ফেনীতে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রবণতা বাড়ায় সাঁতার শিখতে পারছে না শিশুরা। গেল বছর পানিতে ডুবে 27 শিশুর মৃত্যু হয়েছে জানায় পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। আর্কিড থেকে আল্পস, দক্ষিণ আমেরিকা থেকে তিব্বত মালভূমি পর্যন্ত
নাটকীয়ভাবে গলে যাচ্ছে বরফ, যার ফলে জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী বাড়ছে তাপমাত্রা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তীব্র হচ্ছে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সমস্যা। 1975 সাল থেকে এ পর্যন্ত বিশ্বের হিমবাহগুলো থেকে 9000 গিগাটন বরফ গলেছে। এ পরিমাণ বরফকে একসঙ্গে করলে জার্মানির আয়তনের সমান এবং 25 মিটার পুরুত্বের একটি বরফখণ্ড তৈরি হবে। বিশ্বের প্রথম হিমবাহ দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউনেস্কো। এতে বিশ্বজুড়ে হিমবাহগুলোর সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর প্রভাব বহুমুখী। দীর্ঘমেয়াদী পানির নিরাপত্তা সত্যি ঝুঁকির মধ্যে রয়েছে। এটি আক্ষরিক অর্থে হিমালয় অঞ্চলে সরাসরি কয়েকশো মিলিয়ন জনপদকে ক্ষতির মুখোমুখি করবে। বিশ্বজুড়ে প্রত্যেকেই পরোক্ষভাবে এই সমস্যার মুখোমুখি হবে। গত 6 বছরের মধ্যে 5 বছরই সবচেয়ে বেশি পরিমাণে হিমবাহ গলার ঘটনা ঘটেছে। শুধু 2024 সালেই হিমবাহের ভর 450 গিগাটন কমেছে। এদিকে পার্বত্য হিমবাহগুলো খুব দ্রুত গলার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই যাচ্ছে। এতে লাখ লাখ মানুষ ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়ছে। 2000 সাল থেকে 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত পার্বত্য হিমবাহ গলার কারণে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 18 মিলিমিটার বেড়েছে। উচ্চতা 1 মিটার বাড়লে বার্ষিক বন্যার ঝুঁকিতে পড়ে 3 লাখ মানুষ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।